পূজা অর্চনা। এবং দেশে করোনায় আক্রান্ত ও শনাক্তের হার আরও কমেছে। সংক্রমণ রোধে 12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলক টিকাদান শুরু। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজের চট্টগ্রাম আসার খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পূজার সময় যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপতৎপরতা চালাচ্ছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। পূজা আয়োজনকারীদেরও তিনি যেখানে সেখানে মণ্ডপ তৈরি না করে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনলাইনে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, ভারতের কোনো কর্মকাণ্ড যাতে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত বয়ে না আনে সে বিষয়ে বন্ধু দেশ ভারতেরও সতর্ক থাকা উচিত। সোমা ইসলামের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমবেত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। খুবই চমৎকার হয়েছে। আবার শারদীয় শুভেচ্ছা সবার জন্য। এদেশ সব ধর্মের মানুষের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এবার 32,000 পূজা মণ্ডপ হয়েছে, তবে কিছু অঞ্চলে সহিংসতা করে উৎসব নষ্ট করার অপতৎপরতা হয়েছে। এর সাথে জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্টু বুদ্ধিটা আছে যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এটা অনেকটা তাদের এক ধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সকলে সচেতন থাকে তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে মণ্ডপ না করে নিয়ন্ত্রিতভাবে ব্যবস্থাপনা করলে আইন শৃঙ্খলা রক্ষার সুবিধা হবে। সার্বজনীন যতগুলি পূজার মণ্ডপ আছে সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় যে আলাদা আলাদা অথবা যেখানে হয়তো অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পুজো করা হয় তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজে এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার, এবং যেটা যদি সীমিত আকারে থাকে তা আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থার যেমন সার্বিক নিরাপত্তা দেওয়ার সুবিধা থাকে। যেহেতু গতবার করোনার জন্য পূজা একটু খুব সীমিত হয়েছিল, এবার একটু উৎসাহ ভরে খুব বেশি বেড়ে গেছে, যেমন 1905টা অতিরিক্ত বেশি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের কোনো কর্মকাণ্ডে যাতে এদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোগান্তিতে পড়তে না হয়। সারা বিশ্বে আপনারা জানেন এটা জঙ্গিবাদ, সন্ত্রাসী এগুলি কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়াতে তারও একটা প্রভাব এসে পড়ছে, এবং সেটা আমাদের নিজেদের দেশে শুধু না, আমাদের প্রতিবেশী দেশকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। তো সেখানেও এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে। সে ব্যাপারে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, এটা আমার অনুরোধ থাকলো। বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা যেমন করেছে তেমনই মন্দিরও নির্মাণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোটি টাকা ব্যয়ে পূজা মণ্ডপ তৈরি না করে বিত্তভান্ডার ট্রাস্টে টাকা দিলে মানুষের আরো বেশি উপকারে আসবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দেওয়া হবে জানিয়ে সরকারের মন্ত্রীরা বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর সহিংসতা চালাচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। দুর্গাপূজায় রাজধানীর গোপীবাগের
রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে তিনি পূজা মণ্ডপ এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা যে মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এ ধরনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। সচিবালয়ে সরকারের মন্ত্রীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। যারা জড়িত ছিল আমাদের গোয়েন্দা বাহিনী তাদের খুঁজে অবশ্যই বের করবেন এবং আমরা তার ব্যবস্থা নেব। যারা এই ধরনের চেষ্টা করছেন কিংবা অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সেই জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সেইটাই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি মহল সবসময় গুজব রটনার কাজে লিপ্ত এবং তারা গুজব রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের সম্প্রীতি শান্তি বিনষ্ট করার অপকর্মে সবসময় লিপ্ত। সহিংস ঘটনার কোনো রেশ যাতে না থাকে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লা ও চাঁদপুরের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তাই প্রকৃত তথ্য উদ্ঘাটন করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। রাজধানীতে সমবায় দলের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এমন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আপনার গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান বলেছেন, কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলক। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে কোরআন অবমাননার ঘটনা ঘটিয়েছে। পূজা মণ্ডপে যে ঘটনা ঘটানো হয়েছিল, এটা সমস্ত একটি নাটক, ষড়যন্ত্র। কিছুদিন আগে হেফাজতে তাণ্ডব ঘটাইছিল, আর একটা তাণ্ডব ঘটাবার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সরকারকে একটা বিভ্রাটগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। গণমাধ্যমে পাঠানো বার্তায় বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, এ পর্যন্ত কুমিল্লা, নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকায়ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি। শেষ হলো দুর্গাপূজার মহানবমী। মন্দিরে মন্দিরে দেবী বিদায়ের সুর। অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ করবেন দেবী দুর্গা, এই প্রার্থনা করেন ভক্তরা। সুলতানা হিমুর রিপোর্ট। ওরে নবমী নিশি হইও নারে অবসান, এমন ধ্বনিতেই শেষ হলো শারদীয় দুর্গাপূজার মহানবমীর পূজা অর্চনা। পুরাণ মতে আজকেই দেবতারা অস্ত্র সজ্জায় পরিপূর্ণ সজ্জিত করবেন দেবী দুর্গাকে। এরপরই দেবী দুর্গা অশুভ শক্তি মহিষাসুরকে বধ করবেন, ঘটাবেন শুভ শক্তির বিকাশ। মায়ের কাছে আমাদের চাওয়া একটাই,
আমাদেরকে সে সুস্থ রাখুক। দশমীর দিনটা আসার সময় হলে মনে পড়লেই তখন থেকেই খারাপ লাগে। মা তো চলে যাবে 1 বছরের জন্য। আমি নেপাল থেকে আসছি, পূজা দেখছি, খুব ভালো লাগছে। আগামীকালকে বিজয়া দশমী, মাকে বিসর্জন করতে হবে এবং মাকে বিদায় জানাতে হবে। অধর্মের বিনাশ করতে দেবীর আরাধনায় মন্দিরে মন্দিরে চলে যজ্ঞ, অঞ্জলি আর আরতি। মণ্ডপে মণ্ডপে ঢল নামে ভক্তদের। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বিশিষ্ট রাজনীতিকরা। এবছর কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে হচ্ছে না বিসর্জনের শোভাযাত্রা। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সারা দেশের মণ্ডপে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দূর হোক অজ্ঞানতা, দূর হোক অন্ধকার, দেবীর আগমনে পৃথিবীতে নামুক আলোর বৃষ্টি, মহানবমীতে নবজাগরণ ঘটুক পৃথিবীর, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার সবই কমেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 7 জন মারা গেছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,737 জন। এদিন আক্রান্ত শনাক্ত হয়েছেন 466 জন। শনাক্তের হার 2.16%। মোট আক্রান্ত 15,64,485 জন। সুস্থ হয়েছেন 695 জন। মোট সুস্থ 15,26,368 জন। বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই 4 বিভাগে এদিন করোনায় কোনো মৃত্যু নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে 12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ থেকে গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র আদনান আজাদকে দিয়ে শুরু হলো স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা ভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। জেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে 10 জন, কর্নেল মালেক উচ্চ বিদ্যালয় থেকে 10 জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 জন ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের 50 জন সহ মোট 120 জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি শুরু করলাম। বাংলাদেশে প্রায় 1 কোটির অধিক ছেলেমেয়েরা আছে যাদেরকে আমরা টিকা দিব এবং পর্যায়ক্রমে আমরা টিকা দিব। আমাদের হাতে এখন 60 লক্ষ টিকা আছে, তা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারবো। পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা বেছে নিলেও পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং এরপরে আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও আমরা টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। টিকা দেওয়া শেষে তাদেরকে 7 থেকে 14 দিনের পর্যবেক্ষণে রাখা হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর সফল হলেও মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে বলেছেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। কূটনৈতিক রিপোর্টার্সের সংগঠন ডি-ক্যাবের আয়োজনে ডি-ক্যাব টকে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা জরুরি। রুকসানা আমিনের রিপোর্ট। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি-ক্যাবে এবারের অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা, 2 দেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন জাপান রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে রাখাইন সহায়ক পরিবেশ থাকা জরুরি বলে মনে করেন তিনি। মিয়ানমারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আঁচ করা খুব কঠিন। সেনা অভ্যুত্থানের কারণে খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা উচিত। জাপান এখনও মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক গোষ্ঠীকেও মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে উদ্যোগ নিতে হবে।
on the Myanmar side. এশিয়ার সবচেয়ে বড় রপ্তানি বাজার হতে যাচ্ছে বাংলাদেশ উল্লেখ করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ থাকলে 5 বছর পর এই দেশ বিনিয়োগের বড় ক্ষেত্র হবে বলে আশা প্রকাশ করেছেন নাওকি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। পদ্মা সেতু, মেট্রো রেল ও মাতারবাড়ি প্রকল্প আগামী 5 বছর পর বাংলাদেশের চেহারা পাল্টে দেবে। তবে আগামীতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে এবং বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং এ বিনিয়োগ বান্ধব পরিবেশ, কাস্টমস ক্লিয়ারেন্স সহ কিছু নিয়ম কানুনে পরিবর্তন আনা জরুরি। নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে আরও করোনা টিকা পাঠাবে জাপান। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। নয় বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ঢাকায় ইইউ এর নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, জিএসপি প্লাস সুবিধা নিয়েও বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। এ মাসের শেষে ইইউ এর মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন বলেও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। যদিও জাতিসংঘের এই সুপারিশ কার্যকর হতে সময় লাগবে। তবে উত্তরণের সাথে সাথে বন্ধ হয়ে যাবে রপ্তানি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা। আসার কথা স্বল্প ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোর জন্যও ইউরোপীয় ইউনিয়নের আছে বিশেষ সুবিধা, যা জিএসপি প্লাস নামে পরিচিত। উত্তরণের পর ইউরোপের বাজারে সেই সুবিধা পেতে এরই মধ্যে দেন দরবার করছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূতের কাছে করা সেই প্রশ্নের উত্তর এলো কিছুটা কূটনৈতিক। আমরা বাংলাদেশ সরকার, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা ক্ষেত্র তৈরি করছি, যেখানে জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনা হবে। যদিও আলোচনার জন্য বাংলাদেশ 2029 সাল পর্যন্ত সময় পাচ্ছে। আমরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের নানা ইস্যু নিয়ে এগোচ্ছি। রাজনৈতিক থেকে শুরু করে উন্নয়ন কিংবা বাণিজ্য সব বিষয় নিয়ে কাজ করব। ইউরোপের সাথে সম্পর্কে কৌশলী হতে চায় বাংলাদেশও। এই গ্র্যাজুয়েশনের যে ইম্প্যাক্টটা সেটা যাতে সাডেন বা কোনো সিরিয়াস না হয়, এটা যাতে স্মুথ হয়, সেই ব্যাপারে যা যা আমাদের প্রত্যাশা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, বিশেষ করে ইইউর কাছে, সেগুলোই আমরা তুলে ধরবো আমাদের সাইড থেকে। রাষ্ট্রদূত জানালেন, এ মাসের 26 থেকে 28 তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক কমিশনার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড হিফাদটস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের মাধ্যমে দেশে প্রাকৃতিক বিপর্যয়ও তৈরি হতে পারে এবং তাদের ফেরত যাওয়াটাই মূল সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। বাংলাদেশে রোহিঙ্গাদের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত কি প্রভাব হতে পারে সেটি নিয়ে আলোচকরা এই কথা বলেন। বক্তারা বলেন, রোহিঙ্গাদের সাময়িকভাবে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। তাদেরকে অবশ্যই নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠাতে যা যা করা দরকার তা করতে হবে। ওয়েবিনারে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ASM মাকসুদ কামাল, আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম সহ অন্যরা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আশ্রয়ণ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্য SDGর 6টি ধাপ পূরণ করছে। এর মধ্য দিয়ে মিটছে তৃণমূল জনগোষ্ঠীর মৌলিক চাহিদাগুলো। আসন্ন মেগা প্রকল্পে ঘর, কাজ, প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সরকার। আরো জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। এসডিজির প্রথম 6টি লক্ষ্য
দারিদ্র্য বিমোচন, ক্ষুধা নিবারণ, লিঙ্গ সমতা, সুস্বাস্থ্য, শিক্ষা এবং সুপেয় পানি ও স্যানিটেশন সরাসরি আশ্রয়ণ প্রকল্পের সাথে জড়িত। একটি পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে গবেষক ও উন্নয়ন চিন্তকদের কাছে। এই যে অভিষ্ট লক্ষ্য নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসন্ন মেগা প্রকল্পের উন্নয়ন অগ্রগতি নিয়ে আরও আশাবাদী সংশ্লিষ্টরা। যে মানুষটি দারিদ্র সীমার সর্বনিম্নে আছে, সে হঠাৎ করে একদিনে লাখপতি হয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটা বড় ইউনিক। প্রধানমন্ত্রীর সময়োপযোগী উদ্যোগ উন্নত বাংলাদেশ রচনার বড় ভিত মনে করছেন জনপ্রতিনিধিরা। আশ্রয়ণ প্রকল্প করেছেন, তাদেরকে এই ঘর দিয়ে দিচ্ছেন। স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি ফ্রি। মৌলিক চাহিদাগুলো যখন মানুষের পূরণ হয় না, তখন কিন্তু মানে ওই যে পরিবারটা সুবিধাটা পায়, সে কি তার বাড়িতে কিন্তু এক ধরনের শান্তি থাকে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সমর্থনের বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 6 জনের মৃত্যু এবং 30 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হিজবুল্লাহ সমর্থকরা বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। গত বছর বৈরুত বন্দরে বিস্ফোরণের তদন্ত কার্যক্রম থেকে বিচারপতিকে সরিয়ে দিতে বিক্ষোভ শুরু হয়। এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খ্রিস্টান ও শিয়া মুসলিম অধ্যুষিত একটি এলাকায় অবস্থিত ট্রাফিক সার্কেল দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কারা গুলি চালিয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সেনাবাহিনী গুলি চালানো এক ব্যক্তিকে গ্রেফতার এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টও তাদের সমর্থকদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের দিকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চট্টগ্রামে 5 দিনের শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট। জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর বাদক দল অভিবাদন জানায়। সে সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন, বাংলাদেশের যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজার এবং নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। HMS কেন্ট নামে জাহাজটির সাথে আসা কর্মকর্তা, নাবিক এবং বেসামরিক সদস্যরা বাংলাদেশে অবস্থানের সময় নৌ অঞ্চলের কমান্ডার, বন্দর চেয়ারম্যান ও সিটি মেয়রের সাথে দেখা করবেন। চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করবেন তারা। 18 অক্টোবর জাহাজটি বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অর্থনীতি সংবাদ। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ এবং চিনি আমদানিতে শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড NBR। এই সংক্রান্ত আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে এই উদ্যোগ নিল NBR। প্রজ্ঞাপন অনুযায়ী এখন পেঁয়াজ আমদানিতে শুধু 5% রেগুলেটরি ডিউটি দিতে হবে। মওকুফ করা হয়েছে 5% আমদানি শুল্ক। আর চিনির রেগুলেটরি ডিউটি 30% থেকে 10% কমিয়ে 20 করা হয়েছে। আন্তর্জাতিক বাজার এবং দেশীয় উৎপাদন পরিস্থিতির কারণে কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজ এবং চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশা, এর ফলে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। শারদীয় দুর্গাপূজার রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার সাথে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশতাক হোসেন ও আহসান হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার এবং পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সে সময় পুলিশ কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহী মহানগরীতে ৭৪টি এবং জেলায় 450টি মণ্ডপে পূজা চলছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চাঁদপুরে ভাসমান বেডে বিষমুক্ত পদ্ধতিতে সবজি ও চারা উৎপাদন করে ভাগ্য বদলেছেন কৃষক। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বিষমুক্ত সবজি পৌঁছে যাচ্ছে সাধারণ ক্রেতার কাছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামের পাশে ডাকাতিয়া নদীর তীরে ভাসমান বেড তৈরি করেছেন কৃষক। কচুরিপানা দিয়ে তৈরি এসব বেডে সবজি চাষের পাশাপাশি কচুরিপানার অংশ পরবর্তীতে জৈব সার হিসেবেও ব্যবহার হচ্ছে। ভাসমান বেডে লাউ, কুমড়া, লাল শাক সহ 15-16 জাতের সবজি লাগানো হয়েছে। এপ্রিল মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বেড তৈরি হয়ে থাকে। আগে আমরা কতটা ধুবাই বুড়া দিয়া এটি ফসাইয়া মনে করেন এই উঁচু উড়িয়া মনে করেন গোল্লা করিয়া মনে গোল্লার ভিতরে সারা দানা ভরিয়া এই বুড়ার ভিতরে বত উড়িয়া বুড়া বত লাগে। পার্শ্ববর্তী জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরেও এখানকার উৎপাদিত চারা বিক্রি হচ্ছে। বড় হইলে আমরা সুমনি নোয়াখালী এদিকে আমরা চারা আমরা বিক্রি করি। চারা 10 টাকা, আবার 20 টাকাও আছে। সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই প্রতি বছরই ফরিদগঞ্জ উপজেলায় ভাসমান পদ্ধতিতে ধাপে ধাপে বিষমুক্ত সবজি ও মশলা আবাদ হচ্ছে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এবং অল্প সময়ের মধ্যে এই ভাসমান বেডে তাজা শাকসবজি উৎপাদিত হয়। প্রায় 30 বছর আগে ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামে বেড পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছিল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। নীল আকাশ, সারি সারি পাহাড় আর সবুজের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন সাজেক পার্বত্য বনভূমি। এই বনভূমি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে সাজেক তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন সাজেক পার্বত্য বনভূমি নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর সবুজের সমারোহে গড়ে উঠেছে সাজেক পার্বত্য বনভূমি। সৌন্দর্যের কারণে সাজেক পাহাড়ের রানী হিসেবে পরিচিত। ঋতুর পরিবর্তনে এই বন তার রূপ বদলায়। সাজেক পার্বত্য বনভূমি উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর। পাহাড়ের উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন উদ্ভিদ জন্মে। বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ সহ বনের সর্বত্রই বিভিন্ন প্রজাতির আরোহী ও অর্কিড জাতীয় উদ্ভিদ দেখা যায়। এখানকার উদ্ভিদ বৈচিত্র্যের কারণে টিকে আছে নানা রকম বন্যপ্রাণী, কীটপতঙ্গ ও প্রজাপতি সহ এখানে বিচরণ করে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি। এদের পাশাপাশি এখানে টিকে আছে বেশ কিছু বিপন্ন প্রাণী। কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ কর্মকাণ্ডে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বনের পরিবেশ ও জীববৈচিত্র্য। অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননভূমি কমে যাচ্ছে। বনভূমির পানি ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। ভারসাম্যহীন হয়ে পড়ছে সাজেক পার্বত্য অঞ্চল। তাই এই বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন কার্যকরী সুষম ব্যবস্থাপনা। তবেই টিকে থাকবে অনন্য এই বনভূমি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সাজেক পার্বত্য বনভূমি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 5 পয়েন্ট কমে ৭,২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ১,৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৫১৯ কোটি ১১ লাখ টাকা কম।
এর মধ্যে দাম বেড়েছে 114টির, কমেছে 219টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের রিপোর্ট যে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিলেন রিফাত অটোস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। রাজধানীর মিরপুরের কালশি এলাকায় খালে পড়ে যাওয়া মানিক মিয়া নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কালাপানি খাল এলাকা থেকে উদ্ধার করা ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা। তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মিরপুরের কালশি এলাকায় 22 তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে সকাল 9টার দিকে সাঁতার কাটার এক পর্যায়ে স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে যান মানিক মিয়া। সে সময় 999-এ ফোন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চান প্রত্যক্ষদর্শীরা। পরে 6 ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ও হামাগুড়ি দিতে 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 একবারে শেষ মাথায় খালা শেষ মাথায় আসছে। এখানে প্রচণ্ড স্রোতের ভিতরে যে মানে আসার পরে মনে হয় স্রোতের সাথেই ভাইসে চলে গেছে। এখানে আসার পরে ড্রেনের স্রোতে পানির স্রোতে ভিতরে ম্যানহোলের ভিতরে নিয়ে নিচ্ছে। ওই পাশে পড়ছে, পয়লা দিকটা দেখতে পানিটা বাইরে আসতেছে, বুঝছেন? আমরা বলতেছি আপনি এদিকে আসেন না আসেন, এদিকে পানির স্রোত বেশি এসে স্রোত ছিল, উনি কথা শুনতেছে না, তারপর ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা 999-এ ফোন দিলাম। ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কালাপানি খাল থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। এই কালাপানি খালের সুয়ারেজ লাইন দিয়ে আমরা অনুসন্ধান করতে করতে প্রায় শেষ পর্যন্ত এসে মূল খালে যে জায়গায় মাথা লেগেছে সুয়ারেজ লাইনের এই জায়গায় আসি। এই জায়গায় আসে দেখতে পাই আমরা এই ভিকটিমকে। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মানিক মিয়া সুস্থ রয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। যারা সুষ্ঠু রাজনৈতিক ধারায় নেই এবং বিশৃঙ্খলার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে যায় তারা কোরআন শরীফ অবমাননার সাথে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। রংপুর সদর উপজেলার লাহিড়ীহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পাবনায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্কয়ার গ্রুপের পরিচালক ও টেলিভিশন মালিকদের সংগঠক অ্যাডকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী। এই সময় তার সাথে ছিলেন পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সহ অন্যরা। পরিদর্শন শেষে সার্বজনীন দুর্গা উৎসবের সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা সহ পূজা মণ্ডপের সার্বিক পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। সংবাদে এরই সঙ্গে আবারও নিয়ে নিচ্ছে অশোক লিলেন রিফাত অটোস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। ক্লাব কাপ হকির সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার মোহামেডান স্পোর্টিং ক্লাবের, ফাইনালে ঢাকা আবাহনী ও মেরিনার্স। বিষয়ে আগাম সতর্কতা ও সচেতনতা বাড়াতে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনারে তিনি বলেন, অন্যান্য দুর্যোগের মতো বজ্রপাতে প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতেও সরকার বদ্ধপরিকর। এজন্য জার্মানি ও স্পেনের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে সতর্কতা কেন্দ্র, বজ্রপাত নিরোধক টাওয়ার এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এবং জলোচ্ছ্বাসে যেমন আমরা মানুষের জীবন রক্ষা করতে পেরেছি, আমরা দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পেরেছি, তেমনি এই বজ্রপাতকেও আমরা সহনীয় করতে পারবো। সিঙ্গাপুর কিন্তু অনেক আগেই আগাম সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা করেছে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা আসলে পিছিয়ে আছি এই দিকটায়। অন্যান্য দুর্যোগ মোকাবেলা আমরা বিশ্বের রোল মডেল, কিন্তু বজ্রপাত আর ভূমিকম্প এই দুইটা মোকাবেলায় আমরা এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারি নাই। গাজীপুরে লাবিব ডাইং ফ্যাক্টরির নতুন শিল্প কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের মা সালমা বেগম। এই সময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান ও লাবিব গ্রুপের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল হাবিবুর রহমান কামাল সহ অন্যরা।
বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর।